আসসালামু আলাইকুম। এইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভোর রাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ২ জন। তাদের একজন তামান্না আক্তার এবং অপরজন আমিনুল ইসলাম। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন মারা যান। আহতদের মধ্যে ৫ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। এদিকে পদ্মা সেতুর উপর যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের নাম রাকিব হোসেন, তার বাড়ি খুলনা জেলায়, অপরজন অজ্ঞাত। ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কাল থেকে খুলবে অফিস আদালত। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। সব শেষ খবর জানতে সরাসরি কথা বলবো তার সাথে। ঐশী, কেমন দেখছেন কর্মমুখী মানুষের ঢাকায় ফেরার কর্মব্যস্ততা এবং তাদের রেল স্টেশনে কেমন চাপ দেখছেন ঘরে ফেরা মানুষের? যেমনটি বলছিলেন, ঈদ শেষ হয়ে গিয়েছে। চোখের পলকেই যদি আমরা বলি, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা খুব স্বস্তিতে ঈদ কাটিয়ে বাড়িতে ফিরেছেন। কর্মজীবীদের চোখে মুখে একটু কষ্টের ছাপও দেখতে পেয়েছিলাম, যেহেতু ঈদের দিনটি তারা পরিবার পরিজনের সঙ্গে কাটিয়েছেন। তো সেই ক্ষেত্রে আনন্দঘন মুহূর্তই কাটিয়েছেন। এরপরে আবার কর্মব্যস্ততার জীবন, সেক্ষেত্রে একটু চোখে কষ্টের ছাপ ছিল। তবে যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে, ট্রেন জার্নিটা তারা বেছে নিয়েছেন মোটামুটি স্বস্তি হিসেবেই, যেহেতু ভাড়াও কিছুটা কম লাগছে আর বেশ স্বস্তির জার্নি। তবে তারা জানিয়েছেন যে বিগত দিনগুলোর তুলনায় এইবার বেশ অস্বস্তির মধ্য দিয়ে তাদের ট্রেন জার্নিটা শেষ হয়েছে। অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি যে বিনা টিকিটেও অনেকে উঠেছে বা মাঝখানে স্টপেজগুলোতে উঠেছে। আবার আমরা কমলাপুর স্টেশনের ভিতরে দেখতে পেয়েছি যারা বিনা টিকিটে ট্রেনে উঠেছে তাদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছিল ট্রেনের নির্ধারিত ভাড়াটাই। আমরা জানতে পেরেছি যে ঈদের সময়টাতে ঈদ উপলক্ষে 19টা ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে আর 21টা ট্রেন এখনো পর্যন্ত ঢাকায় এসেছে, যারা ঢাকায়ও বেড়াতে এসছে। আমরা এরই মধ্যে বাস স্টেশনগুলো তো দেখেছি, সেখানেও বেশ ভিড় দেখতে পেয়েছি, মানুষজন এখনো প্রবেশ করছে। যেহেতু ছুটির দিনটা আজকে থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি শেষ, কিন্তু কালকে থেকে যেহেতু সরকারি ছুটিগুলো শেষ হচ্ছে, কালকে থেকে পুরো দমে অফিস আদালত শুরু হবে, তাই আজকেই সবাই ঢাকায় ফিরে আসছেন। আমরা আরো কথা বলেছি, কিছু ট্রেনের বিলম্ব আশাও দেখেছি যে আসতে বা পৌঁছাতে দেরি করছে। তবে সব মিলিয়ে ট্রেন যাত্রাটা বেশ ভালোই হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। ঐশী, আপনাকে ধন্যবাদ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মহাসড়ক জুড়ে ধীর গতি ও মাঝে মাঝে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মস্থলে রওনা দেয়া মানুষ। যমুনা সেতুর উপর 3 থেকে 4টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, আর সে কারণে মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। গতকাল শুক্রবারের তুলনায় আজ ছুটির দিনে শেষ দিনে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি।
4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার স্থানীয় সময় সোয়া 7টার দিকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়েন প্রধান উপদেষ্টা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তবর্তী গ্রামে স্বামী স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বামী বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মনিরুজ্জামান ও তার স্ত্রী রেহানা খাতুন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সকাল 9:30টায় স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর মরদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানা খাতুনকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে, পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবারের দাবি, গভীর রাতে কেউ রেহানা খাতুনকে হত্যা করে মাঠে ও মনিরুজ্জামানকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে। আন্তর্জাতিক ইসরায়েলের সামরিক হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিব ও জেরুজালেমকে গাজার মতো বিধ্বস্ত করে দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড সেনারা। রাতভর মুহুর্মুহু মিসাইল হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছে, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে মোট 3 ধাপে তেল আবিব ও জেরুজালেমে হামলা চালায় ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। প্রথম 2 দফার হামলায় অন্তত 41 জন আহত হন। তৃতীয় দফার আক্রমণে আহত হয় অর্ধশতাধিক। ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেজিওনে এসে পড়ে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বড় বড় ভবন। আটকে পড়ে বহু ইসরায়েলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে তেল আবিব জুড়ে। তবে ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া কয়েকশো ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের সেনারা তেল আবিবে পৌঁছানোর আগেই ধ্বংস করেছেন। ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে কয়েকটি মিসাইল আঘাত আনে তারা। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে আগুন জ্বলতে থাকে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেন তিনি। ইরানে হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। তবে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দেন তিনি। আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সাথে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা। ইরানে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে চীন। নেতানিয়াহু সরকারকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি অভিযানের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ বাড়ায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয় শুক্রবার। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারী দল। শুক্রবার শহরের মেঘানীনগরে চিকিৎসকদের একটি হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। গুজরাট সরকারের 40 জন কর্মকর্তার সহায়তায় এএআইবির একটি দল তল্লাশি চালিয়ে ব্ল্যাক বক্সটি খুঁজে পেয়েছে। ব্ল্যাক বক্সে থাকা তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ জানা যেতে পারে। এই ব্ল্যাক বক্সে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিন কিভাবে কাজ করছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকে। ককপিটে কি কথাবার্তা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কি কথা হয়েছে সেটিও রেকর্ড আছে। গত বৃহস্পতিবার আহমেদাবাদে থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রার মাত্র 5 মিনিট পর মেঘানীনগর এলাকার জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। বিমানে মোট 242 জন যাত্রীর মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 295 জনে দাঁড়িয়েছে। খেলার খবর। ইতিহাস রচনা থেকে আর মাত্র 69 রান দূরে দক্ষিণ আফ্রিকা। বড় কোনো অঘটন না ঘটলে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে প্রোটিয়ারা। লর্ডস টেস্টে তৃতীয় দিনে দাপট দেখিয়েছে টেন্ডা বাভুমার দেশ। দক্ষিণ আফ্রিকা সহজ হয়ে যাওয়া লর্ডসের পিচে দাপটে ইনিংস খেললেন মার্করাম ও বাভুমা। টেস্টের প্রথম 2 দিনে যে পিচে উইকেট পড়েছিল 28টি, সেই পিচে তৃতীয় দিনে পড়েছে মাত্র 4টি উইকেট। আগের দিনে 8 উইকেটে 144 রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অল আউট হয় তারা 207 রানে। 282 রানে পিছিয়ে থেকে ব্যাটিং করে 70 রানে 2 উইকেট হারালে অধিনায়ক টেন্ডা বাভুমাকে নিয়ে দলের হাল ধরেন এজেন্ট মার্করাম। দিন শেষে মার্করাম 102 ও বাভুমা 65 রানে অপরাজিত আছেন। এই জুটির কল্যাণে 1998 সালে ঢাকায় মিনি বিশ্বকাপের পর আরও একটি ট্রফি জয়ের সুবাস পাচ্ছে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার 212 রানের জবাবে প্রথম ইনিংসে 138 রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রে রোববার বাংলাদেশ সময় ভোর 6টায় লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিশরের আল আহলি ক্লাবের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। প্রথমবারের মতো এবার 32টি দল নিয়ে বিশাল পরিসরে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ। তবে নতুন ফরম্যাট ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। পরাগ আরমানের রিপোর্ট। ফিফার নতুন ফরম্যাট অনুযায়ী এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ উত্তর আমেরিকার সেরা 32টি দল। তাদেরকে 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দল উঠবে নকআউট পর্বে। তারপর শুরু হবে হাই ভোল্টেজ লড়াই। যুক্তরাষ্ট্রের 12টি শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। ফাইনাল হবে 13 জুলাই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। এই টুর্নামেন্টকে 2026 সালে বিশ্বকাপ ফুটবলের মহড়া হিসেবেই দেখা হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মিশরীয় দল আল আহলির বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে মহাতারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে তারা সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল। তারপর MLS কাপও জিতেছে। তবে আল আহলিও পিছিয়ে নেই। টানা 2 বার তারা কনফেডারেশন অফ আফ্রিকা চ্যাম্পিয়ন। মিশরীয় লিগে তাদের আছে শ্রেষ্ঠত্বের ঐতিহ্য। এমন একটি দল নিয়ে শুরুতেই ইন্টার মায়ামিকে চমকে দিতে চায় তারা। ফলাফল যাই হোক না কেন, বিশ্বের সেরা ক্লাবগুলোকে এক মঞ্চে দেখতে ফুটবল অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।